2024 সালের 9ই আগস্ট আমরা যাকে দেখেছিলাম আরজি করে নৃশংসভাবে শেষ হয়ে যেতে, যার আর্তনাদ আজও আরজি করে ঘুরে বেড়ায়, আরজি করে কান পাতলে শোনা যায়, সেই অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথ, শ্রীমতী রত্না দেবনাথ, তিনি যখন বিজেপির প্রার্থী হয়ে পানিহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছিল, তখন একদিকে যেমন শুভেচ্ছা এসেছিল আর একদিকে কটাক্ষ এসেছিল। এবং এই ভোট চলাকালীন আমরা প্রায়ই দেখেছি যে কীরকম নির্মম আক্রমণ রত্না দেবনাথের ওপর হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, পানিহাটির সাধারণ বাসিন্দারা, তারা ভরসা হারাননি। তারা ভরসা রেখেছিলেন তাদের অতি আপন এই মানুষটির ওপর, অর্থাৎ রত্না দেবনাথের ওপর। এবং সাধারণ ছেলেমেয়েরা যারা তাকে কাকিমা বলে অভ্যস্ত, সেই কাকিমার ওপরে ভরসা রেখেছিল গোটা পানিহাটি, গোটা বাংলা। এবং তারপরে সেই ভরসার স্রোতে ভেসে আজকে পানিহাটি বিধানসভার বিধায়ক হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছেন, তিনি হলেন রত্না দেবনাথ। আজকে আমরা তারই সঙ্গে রয়েছি, তারই কাছে এসেছি আজকে কথা বলতে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আপনি অবশেষে এই লড়াই জিততে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে। আগে তোমাদের মিডিয়া বন্ধুদের, তারা যেভাবে আমাদের সঙ্গে তোমরা ছিলে, তার জন্য আমাদের লড়াইটা একটু সহজ হয়েছে। আর পানিহাটিবাসীকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাতে চাই আমি, যে আমাকে তারা জয়ী করেছে। আমি তাদের সাথে নিয়েই পানিহাটির উন্নয়ন একদম সব কিছুই করব। আমরা আপনার লড়াইটা দেখেছিলাম যখন গোটা বাংলা বা গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল অভয়ার বিচারের দাবিতে, এবং সেই সময় আপনারাও কিভাবে দৌড়েছিলেন প্রত্যেকের কাছে অভয়ার বিচারের জন্য, কিন্তু শেষে বিচার পাননি। আপনারা যখন নবান্ন অভিযান করতে গেছিলেন, সেদিন আমি নিজে সেই অভিযানে আপনাদের পাশে দাঁড়িয়ে কভার করছিলাম এবং দেখেছিলাম আপনার ওপরে পুলিশের লাঠির আঘাত পড়লো, আপনার কপালটা ফুলে উঠলো, আপনার হাতের শাখা ভেঙে গেল। এবং এরপরে আমরা দেখলাম সেই সিনারিও যখন আপনি নবান্নে গেলেন, পুলিশ আপনাকে কর্ডন করে নিয়ে গেল, আপনাকে স্যালিউট করলো। কেমন লাগছে সেই অভিজ্ঞতা? কালকের অনুভূতিটা সত্যিই অন্যরকম একটা। এত কষ্ট, যন্ত্রণা, সব কিছুর মধ্যেও আমি সেই নবান্নতে কালকে ঢুকতে পেরেছি। যে নবান্নতে ঢোকার জন্য আমরা সবাই সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলাম, কিন্তু কেউ সাড়া দেয়নি। শুভেন্দুদাও ছিলেন আমাদের সঙ্গে, যিনি এখন মুখ্যমন্ত্রী, তিনিও ছিলেন। তো আমাকে প্রচণ্ডভাবে মারা হয়েছিল। আর কাল সেই নবান্নতে আমাকে নেওয়া হয়েছে এবং পুলিশ আমাকে এসে প্রণাম করেছে। ম্যাডাম, একটা ছবি, সেলফি নিতে পারি? তারা আমার সঙ্গে ছবি তুলেছে। এটা একটা অন্যরকম অনুভূতি কালকে আমার হয়েছে, এত কষ্টের মধ্যেও। কাকিমা, আর একটা বিষয়, যে পানিহাটি বিধানসভা থেকে কিন্তু প্রথমে আপনি দাঁড়াবেন এমন কথা ছিল না, কিন্তু হঠাৎ করেই আপনি ঠিক করলেন যে আপনি এখান থেকে ভোটে লড়বেন। এর পেছনে কারণটা কি ছিল? এর পেছনে যেদিন পলতান ভোটে ইলেকশনে দাঁড়াবে, এসে আমাদের কাছে বলল যে আমি এখানে প্রার্থী হয়েছি, সেদিনই আমি বলেছিলাম, তুমি যে প্রার্থী হলে এখানকার, তুমি কি ওই ঘোষ ফ্যামিলিকে হারাতে পারবে? তো ও কোনো জবাব দেয়নি। তখন কাকু বলেছিল, আমার হাজব্যান্ড বলেছিল, যে তুমি তোমার উপর মহলে বলো আর তুমি নমিনেশনটা তুলে নাও, কারণ আমাদের কাছে এখানে বলছে যে আমরাই প্রার্থী ঘোষণা করব। তো সেখানে যদি আমরা ভালো প্রার্থী না পাই, কাকিমা কিন্তু দাঁড়াবে। সেটা শোনার পরেও ওর কোনো ইয়েও ছিল না, ও দাঁড়িয়েছে। আমরা আসলে চাইছিলাম যে এখানে ওই আর কবে গানটা যে করেছে, ওই অরিজিৎ সিং এখানে দাঁড়াক, কিন্তু ওনাকে আমি, যেই কলতান দাঁড়িয়েছে, উনি আর রাজি হননি। তখন ওরা এমনভাবে সেই 9 তারিখের ভিডিওগুলো ছাড়ছিল, কলতান আরও কয়েকজন মিলে, ওরা নাকি গাড়ি আটকে ছিল, তাই ওদের অধিকার, এসব বলে বলে সমস্ত ছবি, সেই 9 তারিখে আমার মেয়ের গাড়িটা, ডেড বডির গাড়িটা, সমস্ত এত কষ্ট যন্ত্রণা দিচ্ছিল। সেদিন আমরা সকাল থেকে কিছু খাইও নি, সোফায় এখানটায় বসে আমরা দুজনে কাঁদছিলাম। তারপর 3টে বেজে গেছে। ওই অবস্থাতেই আমি একজনকে লিখলাম, হ্যাঁ রে, তোরা এই যে করছিস, আমরা তো বাবা মা, আমাদের এগুলো দেখলে সত্যিই কষ্ট হচ্ছে, তোরা সেটাও বুঝতে পারছিস না? ও কোনো রিয়াকশন নেই ওদের। তখন আমি 3টে বাজে ঘরে একটু ভাত বসিয়েছি, ওর বাবা তখনও এখানে বসে রয়েছে।
আমি বললাম তুমি একটু কৌস্তবকে ফোন করো তো। কৌস্তব মানে কৌস্তব বাগচি। আমার মেয়ের সঙ্গে ও ভালো, মানে মেয়ের পেশেন্টই ছিল এক কথায়। আর আমার মেয়ের যার সঙ্গে বিয়ের কথা ছিল তার খুব ক্লোজ ফ্রেন্ড। তো কৌস্তব সবসময় আমার ছেলের মতো আমাদের বাড়িতে আসতো, আমরা কিছু হলেই ওকে ডাকতাম। তো কৌস্তবকে তখন আমি ফোনটা করি। আমি ফোন করে কৌস্তবকে জিজ্ঞেস করলাম, কৌস্তব এখানে কে দাঁড়াচ্ছে বিজেপির হয়ে? তখন ও বললো নারায়ণ ব্যানার্জি। আমি ওকে বললাম নারায়ণ ব্যানার্জি, উনি তো সিপিএম থেকে সদ্য এসেছেন, কলতানও সিপিএম থেকে দাঁড়িয়েছে, তাহলে তো ঘোষ ফ্যামিলি সেই জিতেই যাবে ভোট কেটে, তোমরা তাহলে কি করবে? বললো কাকিমা কি আমাদের তো আর কিছু করার নেই, উনি প্রার্থী নির্বাচিত হয়েছেন। তখন কি করে জানি না আমি বলে ফেললাম যে আমি প্রার্থী হতে চাই। এটা শুনে কাকু হকচকিয়ে গেল যে কি বলছো তুমি? বললাম না আমি প্রার্থী হব। তো তখন কৌস্তব বলল দেরি হয়ে গেছে অনেক কাকিমা, আর আধা ঘন্টা পরেই ডিক্লেয়ার হয়ে যাবে নাম। তো তুমি একটা কাজ করো, দিল্লিতে একটা আমি প্রার্থী হতে চাই এটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমি সেটা করলাম। সাথে সাথে ও একটা মেসেজ এলো ওকে। তারপর রাত্রে আমার কাছ থেকে ডিটেলস নেওয়া হলো এবং 3 দিন পরে আমাকে মোদিজি মনোনয়ন দিয়েছিলেন। আর মোদিজি কোন সেই রকম একজন প্রধানমন্ত্রী, কোনোদিন এর আগে পানিহাটিতে কোনো প্রধানমন্ত্রী আসেনি। আমার জন্য মোদিজি আমাদের এখানে এসেছিলেন। কাকিমা একটা প্রশ্ন ভীষণভাবে করতে ইচ্ছা করছে, যে আমরা একটা ছবি ভাইরাল হয়েছে, আমরা দেখেছি যে মোদিজির পাশে আপনি বসে আছেন, আপনি কাঁদছেন, মোদিজি আপনার মাথায় হাত রাখছেন, সেদিন ঠিক কি কথা বলেছিলেন আপনারা? আমি প্রথমে মোদিজিকে প্রণাম করতে গেছিলাম। মোদিজি আমার হাত দুটো ধরে নিয়ে এরকম প্রণাম করলেন। তারপরে বললেন, আমাকে বাংলায় বলেছিলেন, আপনি অনেক সাহসিকতা দেখিয়েছেন, প্রচার কেমন চলছে? আমি বললাম ভালো চলছে। তারপরে আমি বললাম আমার মেয়ের ন্যায় বিচার আমি চাই, আর আমি ওর ছবি প্রকাশ্যে আনতে চাই, ওর নাম প্রকাশ্যে আনতে চাই। তখন মোদিজি আমার মাথায় হাতটা রেখেছিলেন। আজকে পানিহাটি বিধানসভা থেকে আপনি জয়যুক্ত হয়েছেন, আপনি এখন পানিহাটির বিধায়ক, সুতরাং শুধুমাত্র আপনি অভয়ার মা নন, আপনি এখন সকলের কাকিমা। প্রচুর মানুষের এক্সপেকটেশন আপনাকে ঘিরে, এবং যে কারণে কিন্তু বামফ্রন্ট বলুন বা তৃণমূল বলুন, তারা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এখান থেকে। তাহলে বুঝতে পারছেন মানুষের কতটা এক্সপেকটেশন। সেখানে দাঁড়িয়ে আপনি এতদিন নাগরিক হিসেবে যে যে যন্ত্রণাগুলো ভোগ করেছেন, এবারে আপনার সেই যন্ত্রণাগুলোকে কি করে কমানো যায় সেই ব্যবস্থা করতে হবে। কি কি ব্যবস্থা করবেন ঠিক করেছেন? ব্যবস্থা বলতে আমি তো নারীদের সুরক্ষা আগে, আমার মেয়ের সঙ্গে যে ঘটনাটা হয়েছে সেটা যেন পুনরাবৃত্তি না হয়। শুধু পানিহাটি নয়, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতে মেয়েদের যেন সম্মান থাকে, মেয়ে ছেলে তফাৎ না, কাজ করবে একই সমভাবে। তারপরে আমাদের এলাকায় আমি ঘুরতে গিয়ে অনেক সমস্যা আমাকে বলেছেন মানুষ, আমি সেই সমস্যার সমাধান নিয়ে তাদের সাথেই বসবো, কি করে সমাধান করা যায়, বসে এগুলো সমাধান করব। কারণ আমার কিছু পাওয়ার আর নেই, শুধু মেয়ের ন্যায় বিচার, এবং ঘরে বসে থেকে বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো সেটার জন্যই আমি মানুষের জন্য কাজ করতে চাই, তাছাড়া আর কিছুই না। মানুষের জন্য আমি কাজ করে যাব। এই পানিহাটি এলাকায় জল জমার সমস্যাটা তো অনেক দিনের সমস্যা। জল জমা এবং জঞ্জাল, যেটা ফেলার কোনো জায়গাই নেই। এলাকায় একটা জায়গা ঠিক করা হয়েছিল, সেটা মনে হয় আমাদের এখানকার যিনি চেয়ারম্যান সোমনাথ দে, তিনিও আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার জন্য উনি মানে পুরস্কার পেয়েছেন। উনি হয়তো জায়গাটা বিক্রি করে দিয়েছেন। আমরা বসবো একসাথে, বিক্রি করলে ওনারই পুনরুদ্ধার করতে হবে, করে সেখানে একটা রিসাইকেলিং ব্যবস্থা করতে হবে, যে নোংরা থেকে সার তৈরি হয়, তাহলে আর নোংরা ফেলার জায়গাটা ওরকম হবে না, সেটা করতে হবে। সেটা অনেক একটু প্রসেস, অনেক টাইমের ব্যাপার। কাকিমা আর একটা বিষয়, যে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, যে যেদিনকে রাত্রে শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক, প্রাক্তন আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ, তিনি যেদিনকে মারা গেলেন, সেই রাত্রেই আপনাদের এই অঞ্চলেও কিন্তু একটা বোমাবাজির ঘটনা ঘটেছে, এবং আপনার খুব ঘনিষ্ঠ একজন প্রচার সহায়ক, তাকেও ইনজিওর্ড হতে হয়েছে। হ্যাঁ, ওনার সঙ্গে আমি পরশুদিন বিকালে দেখা করে এসেছি। পায়ের অবস্থাটা খুবই খারাপ। উনি অনেক কষ্টে উঠে আমার সঙ্গে কথা বললেন, দিদি আমি কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু আমি
এবার আর হারিনি, এবার জিতেছি। এই কষ্টটা আমার কষ্ট না। আমি বললাম, না না, আপনার শরীরটা খুবই খারাপ, আপনি আগে সুস্থ হয়ে বাড়ি যাবেন, তারপরে কথা হবে, আপনি শুয়ে পড়ুন। দেখলাম পায়ে লোহার রড মানে কিছু একটা ঢুকে রয়েছে, ওইভাবেই সাগর দত্ত হসপিটাল ওনার পাটা ব্যান্ডেজ বেঁধে দিয়েছে, তাই বেশি আরো ক্ষতটা হয়েছে। আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই যে বারবার যে প্রসঙ্গটা উঠছে যে যখন তৃণমূল আমল শুরু হয়েছিল 2011 সালে, তখন বামফ্রন্টেরই সমস্ত কর্মীরা এসে তৃণমূলে যোগদান করেছিলেন। আজকে যখন তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার গঠন করলো, পরিস্থিতি এমন হচ্ছে যে হঠাৎ করে রাতারাতি সবাই ভোল বদলানোর চেষ্টা করছে। এটা যদি এখানে পানিহাটিতেও হয়, সেটা কি আপনি আটকানোর কোনো ব্যবস্থা করছেন? অবশ্যই করব। আমি দুটো থানাতেই গেছি, খড়দায় গেছি, ঘুলায় গেছি। কোনো বেনজল এই সরকারে ঢুকতে আমি দেব না, অন্তত পানিহাটিতে তো দেবই না। এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দুদা, তাকেও বলবো। এবং শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলেছেন যে আমাদের সরকারে যেন কোনো বেনজল ঢুকে না যায়। হঠাৎ করে রং বদলে তারা প্রত্যেকটা এলাকায়, কালকে যখন আমি বললাম মাইক হাতে নিয়ে যে আমার এলাকায় এরকম হচ্ছে, তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন যে হ্যাঁ, এটা সব এলাকায় হচ্ছে। হঠাৎ রং বদলে গিয়ে তারা কোথাও পার্টি অফিস ভাঙছে, কোথাও জমি দখল করছে, কোথাও আমাদের 28 নম্বরে তো নাকি একজন প্রেগনেন্ট মহিলা, তার ঘরে ঢুকে সব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। তো আমি প্রশাসনকে এটা খোলা হাতে বলেছি, কোনো রং দেখবেন না আপনারা, অপরাধ মানে অপরাধ। না ম্যাডাম, অনেকে আমাকে এসে বলছে আমি রত্না দেবনাথের কাছের লোক। তখন আমি ওনাকে বললাম, আমাকে তো আপনি দেখছেন, আমার মেয়ে যেদিন খুন হয়ে গেছিল সেদিন থেকে আমাকে কি দেখে মনে হয় আপনার যে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই? উনি বললেন, না, তাহলে আমার নাম বললেও আমি যতক্ষণ না বলবো কাউকে ছাড়বেন না। কোনো দলের হোক, আমার নিজের দলের হলে আমি তাকে দল থেকে বহিষ্কার করব। এসব অপরাধ আমি কোনো মানব না। এবং অন্য কোনো দলের থেকেও যদি এসে বিজেপিতে জয়েন করার চেষ্টা করে, সেটাও আমি হতে দেব না। তাহলে একটু আপনার যে অন্যায়টা আপনাদের সঙ্গে হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন করি। আজকে তো আপনার কোর্ট ছিল, কি হলো সেখানে? কোর্টে আমাদের মামলাটা আবার চিফ জাস্টিসের কাছে রিটার্ন পাঠানো হয়েছে। উনি মামলা বলছেন মানে একসঙ্গে 5টা মামলা আমার পক্ষে শোনা সম্ভব নয়। তবে 5টা মামলা আমাদের নয়, একটা সঞ্জয়ের ফাঁসি সিবিআই চেয়েছে, আর একটা সঞ্জয় কিছু করেনি, তাকে সাজা থেকে মুক্তি দেওয়া হোক। আর একটা রয়েছে আমাদের ক্রাইম সিন দেখার, সেটাও আমাদের এখন আর দরকার নেই। তাহলে পড়ে রইল দুটো, একটা আমাদের রিট পিটিশন, আর একটা চিফ জাস্টিস ওটা সুমোটো মামলা নিয়ে করেছেন। তো কেন ছাড়া হলো আমরা জানি না, আজকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু জানা যাচ্ছে যে সিবিআই ওখানে 70টা সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে। সিবিআই ওখানে একটা দিয়েছে, মানে ওরা তো চালিয়ে যাচ্ছে এই বিচার প্রক্রিয়া। সেখানে বলেছে যে আমরা 70টা সিসিটিভি ফুটেজ পেয়েছি। তা এতদিনে 70টা এবং যাদের দেখা গেছিল খোলা মানে গায়ে, খালি গায়ে প্যান্ট পরা, মাস্ক মুখে, এরকম অনেককেই দেখা গেছিল। তো সেখানে কে আইডেন্টিফাই করেছিল তাদের? অনুপ দত্ত, যিনি একজন পুলিশ। তা পুলিশ কি করে হসপিটালের সবাইকে জানবে? হসপিটালের সিকিউরিটিদের ডাক যদি ডাকা হতো, তাহলে হয়তো তাদের চিনতো, তারা রোগীর ফ্যামিলির কেউ হবে বা কেউ। পুলিশ কি করে সবাইকে চিহ্নিত করবে? তো ওখানে পুলিশ চিহ্নিত করেছে, সেই জন্যই বোধহয় ধরা পড়েনি। কেননা তারা ধরা পড়েনি, তাদের সিসিটিভিতে 60 জনকে দেখা গেছে, শুধু সঞ্জয় রায়কেই অ্যারেস্ট করা হয়েছে। একটা শেষ প্রশ্ন করবো কাকিমা, যে একদিকে আপনার মেয়ের বিচার প্রক্রিয়া চলছে, সেখানে আপনাকে থাকতে হচ্ছে, অন্যদিকে আপনার এখন বিরাট বড় দায়িত্ব, শুধু অভয়া নয়, অনেক ছেলে মেয়ের দায়িত্ব এসে পড়লো আপনার কাঁধে, দুটোকে একসাথে আপনাকে ব্যালেন্স করতে হবে। পানিহাটিবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? পানিহাটিবাসীর উদ্দেশ্যে, সবাই আমাকে ভালোবেসে যে ইয়েটা আমার উপর তুলে দিয়েছেন, যে ভারটা, সে দায়ভারটা যেন আমি তাদেরকে নিয়েই ভালোভাবে সমাধান করতে পারি। আর সেই স্বামীজি, সেই মা সারদা দেবী, সেই শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে আমি শুধু এটাই বলতে চাই সারা বাংলা মানুষকে,
যে সবার একটু শুভ বুদ্ধি হোক, সবার চৈতন্য হোক। আমরা মনে হয় চেতনা হারিয়ে ফেলেছি। প্রাক্তন যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এত দুর্নীতি চালাতেন, সবাই আমরা দুর্নীতির শিকার। কেউ কেউ আবার দুর্নীতিতে যুক্ত হয়েই ভাবে যে আমরা ভালো আছি। তো এই জন্যই আমাদের সামাজিক চেতনা খুব দরকার। সরকার যারা আসবে তারা দেখবে, কিন্তু মানুষের যদি চেতনাবোধটা না জাগ্রত হয়, সত্যিই কাজ করা খুব অসম্ভব ব্যাপার। কারণ স্কুলগুলো তালা পড়ে গেছে, কোনো সরকারি স্কুলে পড়াশোনা হয় না, শিক্ষকরা চাকরি হারিয়ে রাস্তায়, মেডিকেল কলেজ হসপিটালগুলো বাইরে থেকে ঝাঁ চকচকে, ভেতরে কিচ্ছু নেই। তো এইগুলো নিয়ন্ত্রণ করতে সত্যিই মানুষের চেতনার খুব দরকার। সামাজিক চেতনার জাগ্রত হলে এগুলো তাড়াতাড়ি সমাধান করা যাবে সবাই মিলে। একা সরকার কিছুই না। সমস্ত জনসাধারণ যেমন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দুর্নীতিবাজ সরকারকে তাড়িয়েছেন, তেমনি আমি বলবো সমস্ত মানুষ, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সরকারের পাশে থেকে সরকারের কাজে সহযোগিতা করে আমরা একটা ভালো, মানে পশ্চিমবঙ্গে যেমন পদ্মফুল ফুটেছে, এই পদ্মফুলটাকে ধরে রাখার দায়িত্বও আমরা নেব। অর্থাৎ একজন সাধারণ গৃহবধূ থেকে একজন অত্যন্ত রত্নগর্ভা মা হওয়া, এবং অবশেষে সেই রত্নকে হারিয়ে ফেলা, এবং তারপর সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বোঝা যে সিস্টেমে ঘুণ ধরে গেছে, এবার সেই সিস্টেমকে বদলানোর জন্য সিস্টেমের অংশ হয়ে যাওয়া। রত্না দেবনাথের লড়াই সিনেমার কাহিনীকে হার মানাবে, কিন্তু তারপরেও সে লড়াইটা সত্যি, একেবারে বাস্তব সত্যি। এরকম অনেক বাস্তব সত্যি আমাদের আশপাশে ছড়িয়ে রয়েছে, যার খবর হয়তো আমরা রাখি না। আজকে রত্না দেবনাথ লড়াই করেছেন, তাই তিনি আমাদের সামনে উঠে এসেছেন, খবর হতে পেরেছেন, দৃষ্টান্ত হতে পেরেছেন, এবং এরকম আরও অনেক লড়াইয়ের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো বাংলা স্ফিয়ারের পর্দায়। ক্যামেরায় অজিত দেবের সঙ্গে অনন্যা মজুমদারের রিপোর্ট, বাংলা স্ফিয়ার।